ভিকে বাড়ির ভিতরে এনে হল রুমের সোফায় বসিয়ে দেওয়া হয়। ভিকে সোফায় বসিয়ে জাঙ্কুক বলে, কেমন লাগছে শ্বশুর বাড়ি? ভি বাড়িটি পরখ করে দেখছে। হলরুম থেকে উপরের দিকে সাজানো আছে বড় একটি সিঁড়ি। সিঁড়ির উপর দিয়ে পরখ করতে থাকে, চোখ আটকে যায় উপরের ঘরগুলোতে। কিছু ঘর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে ভীর চোখ আটকালো সবিন সর্দারের ঘরটি। ওই সেই ঘর, যে ঘর থেকে ভি দৌড়ে নিচে আসতো, মুখ ফুটে বলতো, আমি খাবো না আম্মু, দুধের গন্ধ আমার সহ্য হয় না, আমি পুতুল বউ নিয়ে খেলবো। ইয়ঞ্জন শাড়ি পরে দৌড়াতে থাকতো। শাড়ির আসলে থাকতো তার কোমরের কুচিগুলো। বাম হাত দিয়ে হালকা উঁচু করে ধরে ডান হাতে দুধের গ্লাস নিয়ে ভীর পিছনে ছুটতে ছুটতে বলতো, আমার লক্ষ্মী মা, আমার কথা শোনে। এটা শোনে না কেন তুমি? দুধ প্রোটিন আছে, তোমাকে খেতে হবে মা। তুমি স্ট্রং না থাকলে তোমার পুতুল বর আসবে না, পুতুল বর আসবে না। শুনলে ভীর থেমে যেত। ইয়ঞ্জনের দিকে ঘুরে তাকিয়ে বলতো, আমার পুতুল বর আসবে, আমার পুতুল বউ একা থাকবে না। বলে ভীর দৌড় দিত ওর দাদুর পিছনে। দাদুকে জড়িয়ে ধরে বলতো, আমার পুতুল বর কোথায় দাদু? ভীর দাদু ভিকে কোলে নিয়ে বলেন, তোমার পুতুল বর এখন অনেক পরিশ্রম করে দাদু ভাই, সে তো পড়াশোনা করে শক্তিশালী হবে, তুমি কি দুর্বল থাকবে? না, আমি অনেক স্ট্রং হব। আমার পুতুল বর আর আমি দুজনেই স্ট্রং হব। আমাদের সাথে টিচুম ডিচুম দিয়ে কেউ জিতবে না। ইয়ঞ্জন হেসে দিতেন, বলতেন, তাহলে সময় মতো খাওয়া দাওয়া করো, দেখবে সময় হলে পুতুল বর পাবে। ভি ফোকলা দাঁতে হাসি দিয়ে গ্লাস নিয়ে ঢক ঢক করে গিলে ফেলতো দুধ। ইয়ঞ্জন খুশি হয়ে ভীর মাথায় চুমু দিয়ে বলতেন, আমার লক্ষ্মী সোনা, আমার সব কথা শোনে, একটু দুষ্টুমি করে না। ভীর সাথে সাথে ইয়ঞ্জনকে জড়িয়ে ধরে বলতো, তুমিও আমার লক্ষ্মী মা। অতীতগুলো কল্পনা করে ভি আনমনে বলে ওঠে, মা। ভি জাঙ্কুকের দিকে ঝুঁকেছিল। ভীর মুখে মা ডাক শুনে তার নিজের বুকেও স্যাঁত করে ওঠে। সে যে ইয়ঞ্জনকে ছোট মা বলে ডাকতো। ইয়ঞ্জন ছিলেন ভালোবাসার মানুষ, শুধু তার কাকা বুঝলো না হিরোর মূল্য। ভীর মুখ উঁচু করে জাঙ্কুক বলে, মাকে মিস করছো মায়াবতী? ভীর তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। জাঙ্কুককে জানতে দিতে চায় না তার দুর্বলতা। যদি জাঙ্কুক ভুল বুঝে দূরে ঠেলে দেয়, তাই কথা ঘুরিয়ে বলে, মাকে, যে শ্বশুর বাড়িতে আসলে প্রত্যেক মেয়ে তার মাকে তো মিস করবে, এটা কি স্বাভাবিক নয় মন্ত্রীমশাই? জাঙ্কুক বুঝলো ভি কথা ঘুরিয়ে দিয়েছে। ভি জানে না জাঙ্কুক তার জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে, তবে এই রহস্যের উন্মোচন আড়ালে আবড়ালে করুক সে। মায়াবতীর ইচ্ছেকে প্রাধান্য দিয়ে জাঙ্কুক জানতে দিবে না ভিকে। সেও যে তার ছোট মার জন্য কষ্ট পায়। ছোট মা তো তাকেও এই বাড়িতে অনেক আদর যত্ন করেছিল। জাঙ্কুকের জ্বর হলে ইয়ঞ্জন সারা রাত জেগে জাঙ্কুকের সেবা করতেন। মাকে কাছেই পেত না। আরএম সর্দার ব্যস্ত থাকতেন, কারণ তাদের পারিবারিক অবস্থা খুব বেশি ভালো ছিল না। বাড়ির সবাই ভিতরে ঢুকে দেখতে পায় জাঙ্কুক ঝুঁকে আছে ভিড় দিকে। আরএম সর্দার গলা খাকারি দিলেন। জাঙ্কুক উঠে দাঁড়ালো, ঘুরে তাকিয়ে সবাইকে দেখে নিল। আরএম সর্দার তাদের লকার থেকে পুরনো গহনাগুলো ভিড় কাছে এনে দিলেন। বংশের দামি গহনাগুলো, যা জেনিক নিজেও পায়নি, তা ভি একদিনে এসে পেয়ে গেল। এটা দেখে জেনির হৃদয় পুড়ে ছারখার। সাথে সাথে আরএম সর্দারের সামনে এসে বলেন, এটা কি হলো বড় ভাই? বাসায় তো আরো অনেক মেয়ে মানুষ আছে, আপনি এই সব বংশীয় গহনা একা এই মেয়েকে দিচ্ছেন কেন? বড় আপা আছে, আমি আছি, আয়ু, লিসা, বেসুজি, আর তাছাড়া ইয়নোর যে বউ হবে সেও তো এখান থেকে ভাগ পাবে। আরএম সর্দার কথাগুলো পাত্তা না দিয়ে বিয়ের গায়ে মোটা স্বর্ণের হার পরিয়ে দেন, হাতে রুলি পরিয়ে দেন। তারপর গহনার বক্স ভিড় হাতে উঠিয়ে দেন। সবকিছু কমপ্লিট করে তাকান জেনির দিকে, বলেন, এগুলো কার গড়ে দেওয়া জানো? জেনি মাথা নাড়িয়ে না বুঝিয়ে দেন। আরএম সর্দার স্মিত হেসে বলেন, গহনাগুলো সুরক্ষা হিসেবে লকারে রাখা ছিল, কিন্তু সব গহনা আমাদের বংশীয় গহনা না। এই গহনাগুলো জাঙ্কুকের ছোট মা বানিয়ে রেখেছিল তার জাঙ্কুকের বউয়ের জন্য। আয়ু আর লিসা আর বেসুজি অবাক হয়ে তাকিয়ে আছে। কে এই ছোট মা? তারা কিছুই জানে না। জেনি দমে গেলেন। আরএম সর্দার বলেন, তো বলো, যার হক তাকে বুঝিয়ে দেওয়া কি আমার অপরাধ? আমি এখানে তোমার বা আমার সন্তানদের হক কেড়ে নিইনি। আমিও বাবা হই বোন। এই বাড়ির প্রতিটি সন্তান আমার চোখের সমান। তোমার ইয়নো আর বেসুজিকেও আমি আমার সন্তানের চোখে স্নেহ করি। কখনো এটা ভাবি না যে জাঙ্কুক, আয়ু আর লিসা আমার সন্তান, আর ইয়নো, বেসুজি আমার দায়িত্ব।
ইয়নো এসে আরিম সর্দারকে জড়িয়ে ধরে বলেন, মায়ের কথায় কষ্ট পেও না বড় বাবা, আমরা চাই না এসব। আমি নিজেই আমার বোন আর আমার হবু বউয়ের উত্তরাধিকারীর দায়িত্ব নিতে পারবো। বলে তাকিয়ে থাকে লিসার দিকে। লিসা দেখলো এই দৃষ্টি, শুধু লিসা না, ভির নজরেও এসেছে ইয়নোর এই নরম চাহনি। এটা দেখে ভি এক ডেভিল হাসি দেয়। লিসা বিরক্তিকর চাহনি নিয়ে চশমা ঠিক করে। জাংকুক এসে ইয়নোর কাঁধে হাত রেখে বলে, ব্রেভ ভাই আমার, বইয়ের দায়িত্ব নিজ দায়িত্বে নেওয়াটাই তো আসল পুরুষের কাজ। ইয়নোর মুখে ফুটে ওঠে মিষ্টি হাসি। জাংকুককে জড়িয়ে ধরে বলে, কংগ্রাচুলেশন ভাই। সানা এসে জেনির পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, তোমার মাথা গরম করো না খালামণি, তোমার ছেলেই তো এনাফ। দেখছো না কিভাবে ভালোবাসা আদায় করে নিচ্ছে। আমাদের মেন জ্যাকপট তো ইয়নোর মাধ্যমে। ঠান্ডা মাথার খিলাড়ি তোমার ছেলেটা। শয়তানি হাসি দিয়ে জেনি বলেন, আসলেই তাই, আমার ছেলে বুঝে কোথায় কোন কথা বলে মন জয় করতে হয়। তবে চিন্তা নেই, এই মেয়েকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা এই জেনি জানে। চলে বলে কৌশলে ওকে তো বিদায় করবই, তারপর এই বাড়ির বউ হয়ে তুমিই আসবে। সানা আর জেনি দুজন দুজনের দিকে তাকিয়ে হালকা হেসে দেয়। জিন চলে গেছে ঘরে, তার আর এসব বিষয়ে কথা বলার ইচ্ছা নেই। সে ভিকে মেনে নিতে পারেনি, মানবে কিভাবে? ভি যে আচরণ করলো এতে ভিকে বৌমা হিসেবে মানা কষ্টকর। ঘরে এসে চুপচাপ শুয়ে আছেন তিনি। ভিকে নিয়ে আয়ু আর লিসা জাংকুকের ঘরে এসেছে। আয়ু আর লিসা অবাক হলেও বাবা ও ভাই যখন ভিকে ভালোবেসে গ্রহণ করেছে, তখন তারাও গ্রহণ করে নিল ভিকে তাদের ভাবি হিসেবে। এমনিতেও ভি দেখতে মাশাআল্লাহ সানার মতো না। সানার মুখে তো সবসময় মেকআপ দিয়ে ভরা, এই ভি তাদের মতোই কর্মঠ আর স্বাভাবিক, কিন্তু ভির মাইন্ডলি ডেঞ্জারাস, যেটা আয়ু আর লিসা না। আয়ু আর লিসা হাসতে হাসতে গল্প করছে ভির সাথে। ভির পড়াশোনা ও ভিন্ন বিষয়ে গল্প করতে থাকে। নতুন ভাবিকে দেখে তারা বন্ধু বানিয়ে নিয়েছে খুব তাড়াতাড়ি। আরিম সর্দার ও জাংকুক মিলে কথা বলছেন তাদের আলাদা এক মিটিং রুমে। এটা আলাদাভাবে আরিম সর্দারের অনেক আগেই করেছেন, যখন তিনি তার ছেলে মেয়ের সাথে সময় কাটান, এখানে এসেই কাটান। রুমের দরজা লাগিয়ে কথা বলছেন তারা। কথার ফাঁকে জাংকুক বলে ওঠে, সবকিছুই বুঝলাম বাবা, তবে আমি এটা বুঝলাম না যে আমার জন্মদিনের দিন মায়াবতীকে আমরা চিনেও না চেনার ভান করছি। ঠিক আছে, কিন্তু মায়াবতীর ইনফরমেশন কেন আমাকে চাইতে বললে? আমি তো মায়াবতীর সবকিছু আগে থেকে জানতাম, তাহলে এগুলো কেন বলতে হলো? আইএম সর্দার জাংকুকের কাঁধে হাত রেখে বলেন, কারণ আমি দেখেছি তোমার পিছনে স্পাই লাগানো। শুধু তুমি না, আমার পিছনেও আছে। আর আমাদের পরিবারের কাউকে জানতে চায় না যে ভি সম্পর্কে তুমি অবগত। তুমি ভিকে ওই দিন থেকে দেখেছো, আর ওই দিনই থেকে সে তোমার মনে জায়গা করে নিয়েছে। এমন নাটক না করলে ভির জীবনের ঝুঁকি আছে। আমি চাই এই বাড়ির একটি লোকও যেন আপাতত আসল সত্যিটা না জানে, কারণ এই বাড়ির কেউ একজন আছে যে ভির ক্ষতি চায়। ভির সত্য জানলে ভিকে খুন করার জন্য ব্যস্ত হয়ে পড়বে। আবার এমনও হতে পারে ইয়ঞ্জনের খোঁজ আমরা পাওয়ার আগে তারা পেয়ে যাবে। হোয়াট? কিন্তু তুমি আমাকে আগে বলোনি কেন? কারণ আমি চাইনি তুমি এতটা হাইপার হও। ঠান্ডা মাথায় খেলতে হবে বাবা। আমাদের শত্রুকে আমরা জানি না, কিন্তু আমাদের আড়ালে থাকা শত্রুকে আমাদের বুদ্ধি দিয়ে হারাতে হবে। তুমি কাকে সন্দেহ করছো? আমাদের সন্দেহের তালিকায় অনেক মানুষ আছে। কখনো মনে হয় ভি নিজেই স্পাই লাগিয়েছে কারণ তোমার খোঁজ রাখার জন্য, আবার কখনো মনে হয় সুবিন বা জেনি। কিন্তু এরা যদি হয়েও থাকে তাহলে তোমাকে বাধা দিতে চাইতো একবার হলেও। বাধা তো হতে এসেছিল। কাকিয়া আমার কাছে ছানাকে পাঠিয়েছিলেন, কিন্তু আমি দেখতে পেরেছিলাম ছানা ওয়াইনের নেশাদ্রব্যের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। তাহলে কি কাকিয়া স্পাই লাগিয়েছিল? হতেও পারে, আবার না হতেও পারে। এমনও হতে পারে তোমার বিরোধী দল, আবার ওই রিমু রেপ মামলার কেউ একজন। কারণ কক্সবাজারে তোমাদের ওপর হামলা করা হয়েছিল। রিমু রেপিস্টরা তো জানতো না যে আমি তাদের বিরুদ্ধে উকিল ঠিক করেছিলাম। এমনও হতে পারে তারা সব জানতো, যেটা তুমি আমি জানি না। যুদ্ধে প্রতিপক্ষকে দুর্বল ভাবতে নেই। তুমি অনেক শক্তিশালী হয়েছ, মানে এই না যে তোমার প্রতিপক্ষ দুর্বল। সে যদি দুর্বল হতো তাহলে এভাবে আক্রমণ করতো না। যদি এতটাই শক্তিশালী হয়ে থাকে তাহলে পিছন থেকে কেন ছুরি দিয়ে আঘাত করছে? সামনে এসে আঘাত করুক। এতটাই যদি সহজ হয় তাহলে ভীমা কেন সোবিনকে শাস্তি দিচ্ছে না?
কারণ সবকিছু যতটা সহজ ভাবা যায় ততটা সহজ নয়। মাথা ঠান্ডা করে সবকিছু জানতে হবে। কারা তোমার পিছনে স্পাই লাগিয়েছে আর কেন লাগিয়েছে, উদ্দেশ্য কি তাদের, কি চাই তোমার থেকে, এই সব কিছু জানতে তোমার কিছুটা দুর্বল জায়গা ওদের সামনে উপস্থিত করতে হবে, যাতে ওরা সময় বুঝে তোমার দিকে হামলা করে। আর সেই সুযোগ আমরা কাজে লাগাবো। বি এমনিতেও তেজি আর চঞ্চল, ওর বিষয়ে সিক্রেট থাকাই ভালো। বলা যায় না, ওর সত্যিটা সামনে আসলে সবাই কি না কি করে দেয়। ইয়ঞ্জনের সাথে আমার কথা হতো প্রায় লাস্ট কথা হয়েছিল ও হারিয়ে যাওয়ার 2 দিন আগে। তাই আমি চাই না ভি আমাদের জীবন থেকে হারিয়ে যাক। বাবার যত্ন ছিল তুমি আর ভি। ইয়ঞ্জন ছিল এই বাড়ির যোগ্য উত্তরাধিকারী, কিন্তু ভাগ্য তাকে ঠেলে দিয়েছে। ভাগ্যের দোষ কি দিব? তোমার কাকাই জালিম না হলে মেয়েটার স্বামীর ভালোবাসা ছাড়াও সন্তান পরিবার নিয়ে সুখেই ছিল। সবকিছু ওই জেনির নজরে শেষ হলো। কিছু বলতে গেলে অধিকার বোধের কথা শুনিয়ে দেওয়া হতো, তাই ঝামেলা না করে চুপ থাকতাম। ইয়ঞ্জন আমাকে বলেছিল প্রতিবাদ না করতে, সংসার আলাদা না করতে। আমি তো আগেই সংসার আলাদা করতে চেয়েছিলাম, কিন্তু ইয়ঞ্জন বলেছিল ভি তোমার বউ হয়ে সোবিন সর্দারকে যোগ্য জবাব দিবে। কিন্তু কি এমন হয় যে ইয়ঞ্জন নিজেই হারিয়ে যায়? কোথায় আছে, কি করছে, এগুলো কিছুই জানি না। ভি তো ভুল অক্ষরেও বলবে না, কারণ দেওয়ালের কান আছে। এটা ভির মাইন্ডে সেট হয়ে গেছে। ভি খুব চতুর। ও ওর ভয়ঙ্কর রূপ দেখালেও ওর সিক্রেট কাউকে জানতে দিবে না। এই সব কিছু তোমাকে বুদ্ধির সাথে সামলাতে হবে। ভিকে উত্তেজিত করবে না। ওর পার্সোনাল ডক্টরের সাথে আমার কথা হয়েছিল। তিনি বলেছিলেন ভির জীবনের বড় বড় ধাক্কাগুলো খুব অল্প বয়সে পেয়েছে। ওর ব্রেনে অতিরিক্ত চাপ পড়ায় ওর মাথা ঠিক থাকে না, ভুলভাল কিছু একটা করে দিতে পারে। তাই ওকে ওর মতো থাকতে দিতে হবে। ও ওর মায়ের জন্য পুরোটাই সাইকো হয়ে গেছে। নিজের বলে যেটা একবার দাবি করে সেটা কখনোই অন্যকে পেতে দিবে না। তার প্রমাণ তো তুমি দেখেছো। তাই এমনভাবে আমাদের চলতে হবে যেন আমরা ভির আসল সত্যিটা জানি না। ও আই সি। তো আজ তাহলে যাও। তোমাদের ফার্স্ট নাইটে যদি আমার সাথে গল্প করতে করতে কাটাও, তাহলে তোমার বাঘানি বউ এসে ছুরি দেখিয়ে তোমাকে নিয়ে যাবে। এই রাতটাও তো তার অধিকারের মধ্যেই পড়ে। হো হো করে হেসে দেয় জাংকুক। আরিম সর্দারকে জড়িয়ে ধরে বলে, বাঘিনী বৌমার ভীতু চঞ্চল শ্বশুর। বলেই জাংকুক চলে যায় নিজের ঘরে। আয়ু আর লিসা চলে গেছে। জাংকুক ঘরে এসে ঘর ফাঁকা দেখে অবাক হলো। চোখ বুলিয়ে বেলকনির দিকে তাকিয়ে দেখলো তার বউ বেলকনিতে দাঁড়িয়ে আছে। পিছন থেকে ভিকে জড়িয়ে ধরে জাংকুক। ভি নীরব থাকে। জাংকুক বলে, ফার্স্ট নাইটে বউ আমার বর ছাড়া বেলকনিতে কেন? কারণ বর আমার বাসর ঘরে না থেকে অন্য ঘরে ছিল। অভিমান হয়েছে বুঝি? বর বাসরে না থেকে বাবার আসরে ব্যস্ত ছিল বলে? ভি উত্তর না দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। জাংকুক ভিকে কোলে নিয়ে ঘরে আসে। ভিকে খাটে বসিয়ে দিয়ে বলে, হুট করে বিয়ে হওয়াতে বাসরের ঘর সাজানো হলো না। কোথায় ভেবেছিলাম ফুল সাজানো ঘরে তোমাকে নিয়ে ভালোবাসায় পাড়ি দিব। কপাল আমার, বউ পেলাম, কিন্তু বাসারটা ফুলবিহীন। বলেই এক এক পায়ে জাংকুক এগিয়ে আসে ভির দিকে। ভি অতি নিকটে এসে জাংকুক ফিসফিস করে বলে, দুষ্টুমি করবে না তো বউ? কথাটি বলতে দেরি, জাংকুকের কলার ধরতে দেরি করেনি। জাংকুকের কলার ধরে জাংকুকের নিজের কাছে টেনে জাংকুকের উষ্ঠে নিজের উষ্ঠ মিলিয়ে দিল ভি। কিছুক্ষণ পর জাংকুকে ছেড়ে দিল। জাংকুক বিছানায় হাত এলিয়ে দিয়ে শুয়ে বলে, বাসর ঘরে মন্ত্রী তার বউ দ্বারা ইজ্জত হরণ হলো। জাতি কি মেনে নিবে এই মন্ত্রী মশাইকে? বলেই ভির হাত ধরে টেনে নিজের উপর রাখলো। ভির তাকিয়ে আছে জাংকুকের দিকে। জাংকুক ভির দিকে তাকিয়ে বলে, লিপস্টিক না দিয়ে ভালোই করেছো। বউয়ের প্রথম ভালোবাসা একদম ফ্রেশ ছিল। বউয়ের ভালোবাসার জন্য এতটা ব্যাকুল? বউ যদি ভালো না বাসে তাহলে তো এই বিয়েটা পুরোই ব্যর্থ হতো মায়াবতী। বউকে ভালোবাসবো বলে তো বিয়ে করেছি। বউ কিন্তু আপনার এক পিস। নিজের ভালোবাসা নিজের অধিকার নিজে আদায় করে নেয়। যেমন এখন নিলে। বলে চোখ টিপ দেয় জাংকুক। বিস্মিত হাসি উপহার দেয়। জাংকুক ভির মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, এই মায়াবতী, অবশেষে আমার বউ হয়ে গেলে। এই জীবন জাংকুক রাজ্যের একমাত্র রানী কিম তেয়ং ভি। আপনার নো, আপনি না, অনলি তুমি। তোমার আমার জীবনে কেউ আসবে না ডিয়ার মন্ত্রীমশাই।
গভীর রাত প্রায় 3:30 এমন সময় ফোন ভাইব্রেট হয় ভির। সাথে সাথে চোখ খুলে তাকায় ফোনের দিকে। কাঙ্ক্ষিত নাম্বার থেকে মেসেজ পেয়ে মাথা ঘুরিয়ে পাশে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক ঘুমে বিভোর। ভির সাথে সাথে উঠে জাঙ্কুকের উপর হাত দিয়ে চেক করে নিল। জাঙ্কুক এখন গভীর ঘুমে আচ্ছন্ন। সাথে সাথে মেসেজ আসার নাম্বারটিতে রিপ্লাই দিল, আই অ্যাম কামিং লিখে ভি ব্যালকনিতে আসলো। ব্যালকনি থেকে সোজা ঝাঁপ দিয়ে মাটিতে এক হাত ভর দিয়ে বসে পড়ল। ওই সময় ভি ব্যালকনিতে এসে সবকিছু পরখ করে রেখেছিল। কিভাবে কি করলে রাতের বেলা সে এখান থেকে বের হতে পারবে। বাড়ির পেছনের ফুলবাগানের ভিতরে ঢুকে একটি দেওয়াল দেখলো। দেওয়াল পেরিয়ে বের হলো বাইরে। বাইরে এসে দেখলো দুটা গাড়ি, একটাতে জেহব আর ড্রাইভার। সেখানে যে ভি বসে পড়ে। আরেকটিতে ভির গার্ড আছে। ভিকে দেখে জেহব ড্রাইভারকে ইশারা করলো। ড্রাইভার গাড়ি চালাতে মনোযোগ দিতে থাকে।